গত ভিডিওতে আমি তোমাদের কাউশি-শুয়ার্টজ অসমতা সম্পর্কে বলেছিলাম। অর্থাৎ আমি লিখছি কাউশি-শুয়ার্টজ ইনইকুয়ালিটি বা অসমতা। আমার মনে হয় এইটা আরেকবার লিখে ফেলা ভালো, কারণ এটা আমাদের অনেকবার কাজে লাগবে এবং এটা অনেক দরকারি একটা জিনিস। এটা আমাদের বলেছিল যে আমাদের কাছে যদি দুটি ভেক্টর এক্স এবং ওয়াই থাকে, যারা দুজনই আর এন এর অন্তর্ভুক্ত এবং দুজনই নন জিরো বা অশূন্য, অর্থাৎ এমন যারা শূন্য ছাড়া অন্য যে কোনো মান নিতে পারে, এবং এটা আমরা ধরে নিয়েছিলাম কারণ আমাদের এদের একটা মান দিয়ে আমাদের রাশিটাকে ভাগ করা দরকার ছিল, এবং এটা যদি অশূন্য না হতো তাহলে এটা সম্ভব হতো না। সুতরাং আমরা যদি ধরে নিই এদের একজনের মানও শূন্য নয়, তাহলে আমরা বলতে পারি যে তাদের ডট গুণফলের পরম মান তাদের প্রত্যেকের দৈর্ঘ্যের গুণফলের সমান অথবা তার থেকে ছোট। এখানে এটা হচ্ছে ভেক্টর এক্স এর দৈর্ঘ্য, এবং আমরা কয়েকটা ভিডিও আগে এর সংজ্ঞা দিয়েছিলাম। আর এটা হচ্ছে ভেক্টর ওয়াই এর দৈর্ঘ্য। এটা কেবল একটা সাধারণ সংখ্যা। দৈর্ঘ্য বিবেচনা করলে সেটা আর ভেক্টর থাকে না, সেটা একটা সাধারণ সংখ্যা হয়ে যায়। এটা যে কোনো সাধারণ সংখ্যা হতে পারে। এগুলো সব স্কেলার মান, সুতরাং এখানেও স্কেলার গুণ করা হচ্ছে। আর আমরা এটাও শিখেছিলাম যে এই অসমতাটা এই সমীকরণে শুধু তখনই পরিণত হয় যখন যখন এক্স সমান হয় কোন একটি স্কেলার মান গুণ ওয়াই। কিছু কিছু পাঠ্য বইতে লেখা থাকে যে এই স্কেলার মানটা শূন্য হতে পারবে না, তবে সেটা এমনিতেই বোঝা যায়, কারণ আমি তোমাদের আগেই বলেছি এক্স এবং ওয়াই এর মান শূন্য হতে পারে না, এবং এটা শূন্য হলে এক্স ও ওয়াই শূন্য হয়ে যেত। আর আমরা তো বলেইছি যে এক্স এর মান শূন্য হবে না। অবশ্য তুমি চাইলে বলতে পারো যে সি এর মান নন জিরো, অর্থাৎ অশূন্য একটা মান, যদিও এই তথ্যটা আমরা এখান থেকেই জেনে নিতে পারি। যাই হোক, ঘটনা যদি এটাই হয়, এমনকি ঘটনা শুধু যদি এটা এবং শুধু এটাই হয়, তাহলে আমরা বলতে পারি যে ভেক্টর দুটোর ডট গুণফলের পরম মান সমান হচ্ছে তাদের প্রত্যেকের দৈর্ঘ্যের গুণফল। আমি লিখে দিচ্ছি বিষয়টা, তাদের প্রত্যেকের দৈর্ঘ্যের গুণফল। আমি গত ভিডিওতে যা করেছিলাম এটা হচ্ছে সেগুলোকে আবার একটু ফিরে দেখা। এখন আমরা এটা দিয়ে প্রয়োজনীয় আর কি করতে পারি, চলো আমরা এটাকে নিয়ে একটু নাড়াচাড়া করে দেখি। যদিও আমি আসলে এটাকে এক্সপেরিমেন্ট বলবো না, কারণ আমি ইতিমধ্যেই জানি যে এটা কি হতে যাচ্ছে। তাহলে চলো দেখি এটা কি হয়। তাহলে চলো দেখি, আমরা যদি দৈর্ঘ্য নেই ভেক্টর এক্স এবং ভেক্টর এক্স যোগ ভেক্টর ওয়াই এর দৈর্ঘ্য এবং এই পুরো মানটার বর্গ। সুতরাং আমি এখানে দুটো ভেক্টরকে যোগ করে সেই ভেক্টরের দৈর্ঘ্য নিয়ে তাকে বর্গ করে দিব। আর আমরা গত কিছু ভিডিও থেকে জানি যে যে কোনো ভেক্টরের দৈর্ঘ্যের বর্গকে ভেক্টরটি নিজের সাথে নিজের ডট গুণফল হিসেবে প্রকাশ করা যায়, এবং এখানে এক্স যোগ ওয়াই একটা বাস্তব ভেক্টর, এবং আমি এটা চিত্র আঁকতে পারবো। সুতরাং এক্স যোগ ওয়াই ভেক্টরের দৈর্ঘ্যের বর্গকে আমি লিখতে পারি এই ভেক্টরটার সাথে নিজের ডট গুণফল, অর্থাৎ এক্স যোগ ওয়াই ডট এক্স যোগ ওয়াই। এবং এরা প্রত্যেকেই ভেক্টর। এখন কিন্তু এরা শুধু সাধারণ সংখ্যা না, এবং এটা হচ্ছে ডট গুণফল, এটা সাধারণ গুণ নয়। তবে আমরা দুটো ভিডিও আগে দেখেছিলাম যে ডট গুণফল সাধারণ গুণের মতোই বন্টন, সংযোগ এবং বিনিময় সূত্র মেনে চলে। সুতরাং এখানে তুমি এটাকে দ্বিপদী গুণ করার মতো করে গুণ করতে পারো, যদিও আমি চিন্তা করি একে এখানে বন্টন ধর্ম দুবার ব্যবহার করা হচ্ছে। সুতরাং এটাকে আবার লেখা যায় এক্স ডট এক্স। আসলে আসলে আমার মনে হয় এখানে বন্টন ধর্ম অনুযায়ী লিখে ফেলি, কারণ এটা অনেক সময় অনেকের কাছে পরিষ্কার হয় না ব্যাপারটা। সুতরাং বন্টন সূত্র মেনে লিখলে ভালো হয়। সুতরাং আমি এটাকে হলুদ এক্স হিসেবে লিখি। পুরো এক্স যোগ ওয়াই রাশিটাকে হলুদ করে দিই। এক্স যোগ ওয়াই এই পুরো রাশিটাকে আমরা হলুদ করে দিচ্ছি। এটাকে আবার লেখা যেতে পারে এক্স ডট, অর্থাৎ এই এক্স ডট এই এক্স যোগ ওয়াই, তারপর যোগ এই ওয়াই যোগ ওয়াই ডট, দাঁড়াও আমি রং বদলে নিচ্ছি, যোগ এই ওয়াই ডট এক্স যোগ ওয়াই, ওয়াই ডট এক্স যোগ ওয়াই। এটা জেনে রাখা ভালো যে এগুলো গুণ করার সময় শুধু বন্টন ধর্ম কাজে লাগে, তাই না? আমি শুধু এই পদটাকে এখানের এই যোগফলের প্রতিটা পদের মাঝে বন্টন করে দিয়েছি, তারপর আমি এটা পেয়েছি। আর তারপর আমি এদের প্রতিটাকে যোগফলের মাঝে বন্টন করে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি এক্স ডট, হ্যাঁ, এক্স ডট এক্স যোগ এক্স ডট ওয়াই। হয়তো আমি এখানে একটু বেশি করেই বলছি, তবুও এটা জেনে রাখা ভালো এখানে কোনো জাদুকরী ঘটনা ঘটছে না। আমরা শুধু এর আগে ডট গুণফলের প্রমাণ শেখা ধর্মগুলোকে প্রয়োগ করছি। তাহলে এটা হয়ে গেল। এরপর যোগ হবে ওয়াই ডট এক্স, হ্যাঁ, ওয়াই ডট এক্স যোগ এই হলুদ ওয়াই ডট
এই হলুদ এক্স, দুঃখিত, এটা আসলে হবে নীল ওয়াই। হ্যাঁ, এটা হবে নীল ওয়াই। সুতরাং আমাদের ভেক্টর এক্স যোগ ওয়াই এর বর্গের মানকে এভাবে প্রকাশ করা যেতে পারে। এখন আমি আবার সেই এক রঙে ফিরে যাব। সুতরাং এটা সমান হবে এটা, আর এই পুরোটা সমান কি হবে? এটা সমান হবে এক্স ডট এক্স। তো এটা সমান হচ্ছে এক্স ডট এক্স, এবং এক্স ডট এক্স কি হবে? এক্স ডট এক্স হচ্ছে, আমি লিখে ফেলি, এই ভেক্টর এক্স এর মান। আমার মান কথাটা ব্যবহার করা বন্ধ করতে হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের এক্স এর দৈর্ঘ্যের বর্গের সমান, দৈর্ঘ্যের বর্গ। আর তারপর আমার কাছে আছে, এখানে দুটো পদ আছে, একটা হচ্ছে এক্স ডট ওয়াই আর একটা হচ্ছে ওয়াই ডট এক্স। তবে আমরা জানি এক্স ডট ওয়াই এবং ওয়াই ডট এক্স একই জিনিস, কারণ আমরা জানি এটা গুণফল নেওয়ার সময় ক্রম দিয়ে কিছু যায় আসে না। ঠিক সাধারণ গুণের সময় যেমন এটার কোনো গুরুত্ব থাকে না, সেক্ষেত্রে এখানেও গুণের ক্ষেত্রে ক্রমটা কোনো ব্যাপার করে না। সুতরাং এই দুটো বস্তুত একই পদ, তাই আমরা লিখতে পারি দুই গুণ এক্স ডট ওয়াই। আর সবশেষে আমাদের এই শেষ পদটা বাকি থাকে y ডট ওয়াই। y ডট ওয়াই সমান হচ্ছে আমাদের ভেক্টর y এর দৈর্ঘ্যের বর্গ। এটা হচ্ছে y এর দৈর্ঘ্যের বর্গ। এবার দেখি আমরা আমাদের সেই কাউশি-শুয়ার্টজ অসমতা ভেঙে আমরা আনতে পারি কিনা, অথবা শুয়ার্টজ, আমি জানি না আমি এটার উচ্চারণ ঠিকভাবে করছি কিনা, তবে যাই হোক, x ডট ওয়াই, এখানে আমাদের x ডট ওয়াই এর পরম মান আছে, তাই না? আর আমরা জানি যে শুধু x.y এটা অবশ্যই সমান অথবা ছোট x.y এর পরম মান থেকে। আমি লিখছি ভিডিওতে x.y এর পরম মান থেকে। এখন প্রশ্ন হচ্ছে এটা এমন কেন? কারণ এটা ঋণাত্মকও হতে পারে। আমি তোমাকে এমন কিছু ডট গুণফলের নমুনা দেখাতে পারবো যারা আসলে ঋণাত্মক। যদি x এর সব কয়টি পদ ধনাত্মক আর y এর সব কয়টি পদ ঋণাত্মক হয়, তাহলে গুণফল হবে ঋণাত্মক। সুতরাং এটা ঋণাত্মক হতে পারে, আবার এটা ধনাত্মকও হতে পারে, এবং সেক্ষেত্রে এটা আমাদের পরম মানের সমান হবে, কিন্তু ঋণাত্মক হলে আমাদের পরম মানের ছোট হবে। সুতরাং এর সাহায্যে আমরা কাউশি-শুয়ার্টজ অসমতা নিয়ে আরো কিছু বলতে পারি। এটা বোঝাই যায়, কারণ তুমি আরো বলতে পারো যে এই দেখো x.y হচ্ছে সমান অথবা x.y এর পরম মান থেকে ছোট, অর্থাৎ পরম মান থেকে সমান অথবা ছোট, যেটা আবার সমান অথবা ছোট x এর দৈর্ঘ্য গুণ y এর দৈর্ঘ্য থেকে। অর্থাৎ এটা এই যে এই x এবং y এর ডট গুণফল অবশ্যই তাদের পরম মান থেকে ছোট। এটা হতেই পারে, যেটা অবশ্যই তাদের গুণফল থেকে ছোট হবে। সুতরাং আমি যদি এখানের এই কথাটাকে আবার লিখি, তাহলে এই যে এখানের এই যে কথাটা আছে, এই জিনিসটা, এটা অবশ্যই সমান অথবা ছোট। আমি অন্য রং নিচ্ছি। এটা অবশ্যই সমান অথবা ছোট হবে যদি আমি এখানের এই দুটো ভেক্টরকে তাদের দৈর্ঘ্য দিয়ে প্রতিস্থাপন করি। অর্থাৎ সেটা অবশ্যই সমান অথবা ছোট। আমি এখানের x এর দৈর্ঘ্যের বর্গটা আবার লিখছি, আর তারপর আমি যোগ 2 লিখে ফেলবো, কারণ আমি এখানে একেবারে প্রতিস্থাপন করব। তারপর এখানে যোগ y এর দৈর্ঘ্যের বর্গ লিখব, y এর দৈর্ঘ্যের বর্গ। এবার এখানের এটা অবশ্যই x.y এর পরম মানের সমান অথবা তার থেকে ছোট, আর কাউশি-শুয়ার্টজের অসমতা অনুসারে এটা অবশ্যই দুটো দৈর্ঘ্যের গুণফলের থেকে ছোট। সুতরাং আমি এখানে এটাকে প্রতিস্থাপন করছি দুটো দৈর্ঘ্যের গুণফল দিয়ে, অর্থাৎ আমি লিখছি x এর দৈর্ঘ্য গুণ y এর দৈর্ঘ্য। আমরা লিখছি, তোমরা দেখো, x এর দৈর্ঘ্য গুণ y এর দৈর্ঘ্য, তাই না? হ্যাঁ, আর যেহেতু এটা সমান, এটা সমান, আর যেহেতু এটা অবশ্যই এটা থেকে ছোট, সুতরাং এই পুরো পদটাকেও নিশ্চয়ই এই পুরো পদটা থেকে ছোট হতে হবে। এবার তোমাদেরকে মনে করিয়ে দেই আমরা এখানে কি করছিলাম। আমি বললাম এখানের এই যে জিনিসটা আমি লিখেছি, এটা আর ওটা একই জিনিস। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, এটা আর ওটা একই জিনিস, এবং আমরা এখানে লিখতে পারি x যোগ y এর বর্গের মান সমান হচ্ছে, আসলে মান না, x যোগ y এর বর্গের দৈর্ঘ্যের বর্গ, একটু ভুল হচ্ছে এখানে, আমার এখানে লেখা এই পুরো জিনিসটা থেকে ছোট হবে, অর্থাৎ সমান অথবা ছোট হবে। এবার এটা কি জিনিস মনে রেখো, যদি আমার এত জমকালো করে দুটো দাগ দিয়ে লেখা এই জিনিসগুলো দেখতে অনেক জটিল লাগছে, এটা কিন্তু আসলে শুধুই সংখ্যা। এখানের এই x এর দৈর্ঘ্যের বর্গটা, এটা শুধু একটা সংখ্যা। আর আমি বলতে পারি যে এটা দেখতে একটা পূর্ণ বর্গ সংখ্যার মতো লাগছে। এটা দেখে ঠিক মনে হয় যেন এই ডান পক্ষের পদটা ঠিক সমান হচ্ছে x এর দৈর্ঘ্য যোগ y এর দৈর্ঘ্য যোগ y এর দৈর্ঘ্য। আমি লিখছি পুরো জিনিসটা,
x এর দৈর্ঘ্য যোগ y এর দৈর্ঘ্য এবং এই পুরোটার বর্গ, তাই না? তুমি এটাকে বর্গ করে পাবে x বর্গ যোগ 2 গুণ x এর দৈর্ঘ্য গুণ y এর দৈর্ঘ্য যোগ y এর বর্গ। সুতরাং আমাদের x যোগ y ভেক্টরটার দৈর্ঘ্য x যোগ y ভেক্টরটার দৈর্ঘ্যের বর্গ হচ্ছে সমান অথবা ছোট এখানের এই পরিমাণটা থেকে। এবার আমরা যদি শুধু এই দুই পাশ থেকে বর্গমূল নিই তাহলে আমরা পাবো আমাদের x যোগ y ভেক্টরটার দৈর্ঘ্য হচ্ছে সমান অথবা ছোট শুধু ভেক্টর x এর দৈর্ঘ্য যোগ ভেক্টর y এর দৈর্ঘ্য থেকে। আমি আবার বলছি, ভেক্টর x এর দৈর্ঘ্য যোগ ভেক্টর y এর দৈর্ঘ্য থেকে। আমরা এটাকে ডাকি ত্রিভুজের অসমতা সূত্র, যেটা তোমরা হয়তো জ্যামিতি থেকে এখনো মনে রাখতে পারবে, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আমি লিখে দিচ্ছি কথাটা, ত্রিভুজের অসমতা সূত্র। এখন এটাকে কেন ত্রিভুজের অসমতা সূত্র ডাকা হয়? কারণ তুমি এদের প্রতিটাকে একটা ত্রিভুজের আলাদা আলাদা বাহু হিসেবে কল্পনা করতে পারো। চলো আমরা এটাকে এঁকে ফেলি। আমরা এখন এটাকে আঁকতে পারবো। আমি আমার গ্রাফ পেপারটা বের করে নিই, দাঁড়াও দেখি গ্রাফ পেপারের দাগগুলো আঁকা যায় কিনা। এখন চলো আমরা আমাদের ভেক্টর এক্স কে এঁকে ফেলি। ধরি ভেক্টর এক্স দেখতে অনেকটা এরকম। ধরি ধরি এটা আমার ভেক্টর এক্স, যার স্থানাঙ্ক 2, 4। সুতরাং এটা আমার ভেক্টর এক্স। আর ধরি আমার ভেক্টর ওয়াই, এটাকে এর মাথার উপর রাখবো কারণ আমি এই দুটোকে যোগ করতে চাচ্ছি। তো আমার ভেক্টর ওয়াই, একে আমি সাধারণ অবস্থানে আঁকবো না। ধরি আমার ভেক্টর ওয়াই দেখতে অনেকটা এরকম। এটাকে একটু ঠিক করে এঁকে ফেলি। ভেক্টর ওয়াই, এটাকে ঠিক করে আঁকা দরকার। তাহলে এটা হচ্ছে আমার ভেক্টর ওয়াই। এখন এক্স যোগ ওয়াই দেখতে কেমন হবে? এক্স যোগ ওয়াই, মনে রাখবে আমি কিন্তু আসলেই দুটো ভেক্টরকে এরকম দ্বিমাত্রিক স্থানে আঁকতে পারি না। আমরা সেটা শুধু ধরে নিচ্ছি যে এরা R2 তে আছে, এটা একটা ধারণা দেওয়ার জন্য। সুতরাং এটা তাদের যোগফল, তাই না? এক্স এর পাদবিন্দু এবং ওয়াই এর শীর্ষবিন্দু, এই দুটো হবে তাদের যোগফল। সুতরাং এখানে এই ভেক্টরটাই হচ্ছে এক্স যোগ ওয়াই, এবং এ কারণেই এটাকে ত্রিভুজের অসমতা সূত্র বলা হয়। এটা শুধুই বলছে যে দেখো এখানের এই জিনিসটা সবসময় সমান অথবা ছোট হবে, অর্থাৎ এই জিনিসটার দৈর্ঘ্য, এই জিনিসটার দৈর্ঘ্য সবসময় সমান অথবা ছোট হবে এই জিনিসটার দৈর্ঘ্য যোগ এই জিনিসটার দৈর্ঘ্য থেকে। আর এটাকে দ্বিমাত্রিক জ্যামিতি থেকে অনেকটাই বোঝা যায়, কারণ এই বিন্দু থেকে ওই বিন্দুতে যেতে এটাই সবচেয়ে দক্ষ রাস্তা। আর সেই ক্ষেত্রটা কি হতে পারে? যেই ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা এই দুটো দৈর্ঘ্যের যোগফলের সমান হয়ে যাবে। তুমি যদি এই ত্রিভুজটাকে একটু একটু করে চ্যাপ্টা করতে থাকো আর তারপর একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যাও, চূড়ান্ত পর্যায়ে ভেক্টর এক্স দেখতে অনেকটা এরকম হবে। ভেক্টর এক্স এটা হচ্ছে, আর ভেক্টর ওয়াইও একই দিকে থাকবে। ভেক্টর ওয়াই দেখতে ধরি, ভেক্টর ওয়াইটাকে এভাবে আঁকি। হ্যাঁ, ভেক্টর ওয়াইটা এরকম হবে। সুতরাং এটা হচ্ছে আমার ভেক্টর ওয়াই। সুতরাং এটা হচ্ছে আমার ভেক্টর এক্স এবং এটা হচ্ছে আমার ভেক্টর ওয়াই। এবার এক্স যোগ ওয়াই পুরো ভেক্টরটা হবে এই পুরো জিনিসটাই এক্স যোগ ওয়াই, এবং এটা হচ্ছে সেই ক্ষেত্র যেই ক্ষেত্রে ত্রিভুজ অসমতা সূত্র আসলে একটা সমতা সূত্র হয়ে যায়। এই কারণেই সূত্রে আমরা এটাকে সমান চিহ্ন দিয়ে আঁকি। এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে, যে ক্ষেত্রে এক্স এবং ওয়াই সমরেখ। আর এটা কেন কাজ করে সেটা আমরা আমাদের অঙ্কে গিয়ে বুঝবো। তার আগে আমি আমার গ্রাফটা বন্ধ করি। আমরা আমাদের অঙ্কে ফিরে যাচ্ছি। যদি ঠিক এই জায়গাটায় আবার ফিরে আসি, মনে রাখবে ঠিক এখানে আমি একটা কথা বলেছিলাম, দেখো এই জিনিসটা অবশ্যই এখানের এই জিনিসটা থেকে ছোট। এখন আমি যদি একটা জিনিস ধরে নেই তাহলে কি হবে? কি হবে যদি আমি বলি x সমান হচ্ছে কোনো এক স্কেলার মান গুণ y। এবং আমাকে এটা বলার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে, কারণ মনে রাখবে আমাদের কাউশি-শুয়ার্টজ অসমতা সূত্র বলেছিল যে এই দেখো অসমতাটা একটা সমতায় পরিণত হয় যখন হচ্ছে x y এর কোনো এক স্কেলার গুণিতক হয়। তারপর আমরা সেটা প্রয়োগ করে বলতে পারি যে x ডট y এর পরম মান এই জিনিসটার সমান। তবে আমার কাছে কিন্তু এখানে x ডট y এর পরম মান নেই। আমি জানি না যে এটা কোনো ধনাত্মক মান। তবে এক্ষেত্রে আমি জোর দিয়ে বলতে পারি যে হ্যাঁ, এটা ধনাত্মক মান, কারণ আমরা এখানে পরম মান নিয়েছি। সুতরাং এবং যে একমাত্র উপায় আমি জোর দিয়ে বলতে পারি যে x ডট y এর পরম মান এটা সমান, সেটা হচ্ছে যদি আমি এখানের এই c মানটাকে ধনাত্মক ধরি। অর্থাৎ আমরা ধরে নিই c ধনাত্মক, কারণ c যদি ধনাত্মক হয় x ডট y এটা সমান হবে
সি গুণ y ডট y, যেটা আমরা জানি সমান হচ্ছে সি গুণ y এর মানের বর্গ। আর যে একমাত্র উপায় আমি বলতে পারি যে এখানের এই রাশিটা x ডট y এর পরম মানের সমান, সেটা বলার একমাত্র উপায় হচ্ছে যদি আমি এটাকে c ধনাত্মক ধরে নিই। c যদি ঋণাত্মক হয় তাহলে এই পুরোটা একটা ঋণাত্মক সংখ্যা হবে, যেখানে এটা ধনাত্মক থাকবে। সুতরাং এটা যদি ধনাত্মক হয়, আমি যদি ধরে নেই এটা ধনাত্মক, তাহলে আমি বলতে পারি x ডট y সমান হচ্ছে x ডট y এর পরম মান। আর যেহেতু এটা একটা স্কেলার গুণিতক, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই পদটা সমান হচ্ছে, লক্ষ্য করো, সমান অথবা ছোট নয়, সমান হবে x এবং y এর মানের গুণফলের। আশা করি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে না। সুতরাং আমি এখানে শুধু বলছি যে আমি যদি ধরে নিতে পারি যে x y এর কোনো এক ধনাত্মক স্কেলার গুণিতক, সেক্ষেত্রে এই ছোটর চিহ্ন থাকবে না। যদি x ডট y সমান x ডট y এর পরম মান, যেহেতু এটা একটা ধনাত্মক আর যেহেতু এটা x ডট y এর পরম মানের সমান, আর এটা একটা আরেকটা স্কেলার গুণিতক, আমরা এখানে আরেকটা পদ দিয়ে যেতে পারি। আমরা বলতে পারি যে এখানের এই জিনিসটা আমি বেশি হিজিবিজি করে ফেলতে চাচ্ছি না। আমি বলতে পারি যে এখানে এটা সমান এটা, এবং যদি এটা সমান ওটা হয় তাহলে এখানে সমান চিহ্ন হয়ে যাবে, সমান অথবা ছোট চিহ্ন থাকবে না। আর তারপর আমরা একেবারে সীমান্তিক পর্যায়ে বলতে পারি, অবশ্য আমি এটাকে সীমান্তিক পর্যায়ে ডাকতে চাই না, তবে আমরা বলতে পারি আমরা একই কাজই করতাম পুরো পথে সমান চিহ্ন ব্যবহার করে, অর্থাৎ x যোগ y এর দৈর্ঘ্য সমান হচ্ছে x এর দৈর্ঘ্য যোগ y এর দৈর্ঘ্য। এখানে আমরা সমান অথবা ছোট চিহ্ন ব্যবহার করতাম না। যেই ক্ষেত্রে x সমান হচ্ছে y এর কোনো এক ধনাত্মক স্কেলার গুণিতক, অর্থাৎ c হচ্ছে শূন্যের চেয়ে বড়, এই দুটো একে অপরকে মেনে চলে। আর আমরা এটা জ্যামিতিকভাবেও দেখেছিলাম, এখন আমার সেই অক্ষগুলো আর নেই, তবুও আমরা দেখতে পাচ্ছি যে x যোগ y এর দৈর্ঘ্য সমান x এর দৈর্ঘ্য যোগ y এর দৈর্ঘ্য শুধু তখনই হয় যখন ভেক্টর দুটো সমরেখ অর্থাৎ কোলিনিয়ার হয়। এখানে চিত্রটা দেখলে বোঝাই যায় যে এটা যোগ এটা এখানের এটার চেয়ে লম্বা হবে। তুমি এখন হয়তো বলতে পারো এই বিষয়টা একটু হাস্যকর, আমরা এই ত্রিভুজ অসমতার সূত্র ক্লাস 8-9 পড়ে এসেছি, তুমি এত কষ্ট করে আবার সেটা নতুন করে সংজ্ঞা দিতে কেন গেলে? আর এটাই হচ্ছে মজার ব্যাপার, আমি এখানে একমাত্র যেটা করলাম, আর এটাই তুমি ক্লাস 9-এর জ্যামিতিতে শিখে এসেছো। তবে তুমি শিখেছিলে R2 তে, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক। আমি মাত্রা শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, কারণ আমরা পরে সেটাকে ঠিক করে সংজ্ঞায়িত করব। তবে এখানে এটা অনেকটা দ্বিমাত্রিক একটা স্থান, এবং মজার বিষয় হচ্ছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এটা ত্রিভুজের অসমতা সূত্র সংজ্ঞায়িত করছি ইচ্ছা মতো নেয়া যে কোনো একটি স্থানে, অর্থাৎ এর স্থানাঙ্ক যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ এটা শুধুমাত্র R2 দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার জন্য সত্য নয়, এটা 100 অথবা যে কোনো মাত্রার জন্য সত্য হবে, অর্থাৎ যেখানে প্রতিটা ভেক্টরের যে কোনো উপাংশ থাকতে পারে। আর মাত্র ত্রিভুজ অসমতা সূত্রের আসল ধারণাটা সংজ্ঞায়িত করেছি, আমরা আমাদের দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার বাইরেও এর সংজ্ঞা পৃথক করে ফেলেছি। এমনকি আমাদের ত্রিমাত্রিক জগতের বাইরেও কোন একটি এন মাত্রিক স্থানের জন্য এটা সংজ্ঞা দিয়ে ফেলেছি। আর যদিও আমি এখনো মাত্রার সংজ্ঞা দেইনি, আমার মনে হয় তোমরা হয়তো কিছুটা ধারণা পেয়ে গেছো। আশা করি তোমাদের কাছে এটা কাজের মনে হয়েছে এবং আমরা এই ফলাফলটা নিতে পারি, আর আসলে এটার সাথে সেই ফলাফলটাকেও নিতে পারি, আর দুটো ভেক্টরের মধ্যকার কোণ কি হতে পারে সেটা নিয়ে একটা সংজ্ঞা দিতে পারি। আর আবারও তুমি মনে করতে পারো যে কোণের মতো সাধারণ বিষয়কে কেন সংজ্ঞা দেয়া লাগবে, এটা কি শুধুই একটা কোণ না? হ্যাঁ, আমরা জানি দ্বিমাত্রিক স্থানে কোণ কাকে বলে, তবে কিছু এন সংখ্যক পর্যায়ে আমরা কোণকে এখনো খুব একটা ভালো মতো বুঝি না, সেটা পরের ভিডিওতে আলোচনা করব।